প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সকলেই যার যার অবস্থানে ভালো আছো। অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই। আমরা দীর্ঘ 8 মাস যাবৎ তোমাদের কাউকে আমাদের কাছে দেখতে পাচ্ছি না। লেখাপড়ার কি অবস্থা সেটাও আমরা জানতে পারতেছি না। তো আশা করি তোমরা বাড়িতে লেখাপড়া অবশ্যই করবে, যেহেতু তোমাদের সামনে একটি সিলেবাস আছে। এই সিলেবাসটাকে শেষ করতেই হবে। দীর্ঘ 8 মাস যাবৎ যে ক্লাস হচ্ছে না, এটা আমরা বুঝতে পারতেছি যে তোমাদের অনেক অসুবিধা হচ্ছে। এই ক্লাস না করলে তো আসলে বিষয়গুলি ভালোভাবে বোঝা যায় না। তারপরেও যেহেতু পরিস্থিতি খুবই খারাপ এখন চলছে, কাজেই তোমাদের চেষ্টা করতে হবে ইন্ডিভিজুয়ালি শিক্ষকদের সাথে যোগাযোগ যতটুকু রক্ষা করা যায় রক্ষা করবে। তোমাদের যাতে কিছুটা ক্লাস হয় সেই উদ্যোগ নিয়েছেন সরকার। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই অনলাইন ক্লাসগুলি যে স্যাররা নেবেন, সেই ক্লাসগুলি আবার ছাত্রদের দেখতে হবে। এখন ছাত্ররা কিভাবে দেখবে সেটা আমাদের অনলাইন স্কুলের পেজে যায় দেখতে হবে, ইউটিউবে আছে। এখন এই ক্লাসের ব্যাপারে আমাদের কিছু সম্মানিত অভিভাবক ফোন করে বলছেন যে স্যার আপনারা এটা কোন ঝামেলা করলেন যে এটা অনলাইন ক্লাস নেবেন, ছাত্ররা মোবাইল কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন ছাত্ররা মোবাইল কিনতেছে, এত টাকা খরচ করে আমরা মোবাইল কিনে দেব কিভাবে? তা আমরা বললাম যে দেখেন, এটা তো আমাদের সরকারি নির্দেশ, আমাদের ক্লাস নিতেই হবে। তো যারা পারে তারা ক্লাসগুলো দেখবে। এখন যে সকল অভিভাবকের মোবাইল কেনার সামর্থ্য নাই, তাদের না কিনলেও চলবে। অন্যের মোবাইল যদি থাকে, অভিভাবকের যদি মোবাইল থাকে, তাহলে সেটা দিয়েই চালানো যাবে। তা আমি সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা মোবাইল ছাত্রদের যদি কিনে দেন, তাহলে অবশ্যই খোঁজখবর নিতে হবে এই মোবাইল দিয়ে ব্যবহার করে তারা কি কাজ করে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে। এখন ছাত্ররা মোবাইল কিনে যদি মোবাইলের অপব্যবহার করে, ক্লাসগুলি না দেখে যদি সে অন্য কাজে ব্যবহার করে, তাহলে তো এটা ক্ষতিকর দিক হবে। কাজেই অভিভাবক যারা আছেন তাদের অবশ্যই খোঁজখবর নিতে হবে যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাসগুলি নেওয়া হচ্ছে এবং যে উদ্দেশ্যে আপনারা মোবাইল কিনে দিলেন, আমাদের সকলের উদ্দেশ্য যেন সফল হয়। যদি ছাত্ররা ক্লাসগুলি দেখতে পারে, দেখে কিছুটা হলেও তাদের উপকার হবে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের অনলাইন ক্লাস নিতেও আমাদের স্কুলেরও অনেক হয়রান পেরেশান হতে হচ্ছে, এখানে আমাদেরও অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে। কাজেই ছাত্রদের যদি উপকারে আসে তাহলে আমরা সকলেই সার্থক হব। তো আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তোমরা হয়তো অনেকেই মনে করছো যে অটো প্রমোশনই হয়ে যাবে, আমাদের পড়াশোনার দরকার কি? এই ধারণা যদি তোমরা পোষণ করে থাকো তাহলে তোমরা ভুল করবে। কাজেই এই একটি বছর যে সিলেবাস তোমাদের সামনে আছে, এই সিলেবাস যদি তুমি
কমপ্লিট করতে না পারো, এই সিলেবাস সম্পর্কে তুমি যদি কিছু না জানো, তাহলে এই দুর্বলতা তোমার সারা জীবন থেকে যাবে। কাজেই আমি তোমাদের বলতে চাই যে তোমরা এই অবহেলা না করে যে অটো প্রমোশন হয়ে যাবে, অটো প্রমোশন হবে কিনা সেটাও সরকার ঘোষণা দেয় নাই। অটো প্রমোশন হইলেও এখানে তোমাদের তো পড়াশোনা করতে হবে, জানাশোনা থাকতে হবে। শিক্ষার আসল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। এখন তোমার ষষ্ঠ শ্রেণীর সিলেবাস যেটা আছে সেটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে অবশ্যই জানতে হবে। সপ্তম শ্রেণীর ছাত্রর সিলেবাস যেটা আছে সপ্তম শ্রেণীকে জানতে হবে। এইভাবে অষ্টম, নবম, দশম শ্রেণীতে যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। তা না হলে তোমরা এই বিষয়গুলোতে অজ্ঞ থাকবে, এই বিষয়গুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য অবশ্যই সমস্যা হবে। কাজেই এই অটো প্রমোশন ভেবে পড়াশোনা বাদ দিয়ে বসে থাকবে, সেটা করা মোটেই উচিত হবে না। কাজেই তোমরা ক্লাস হচ্ছে না, এটা পৃথিবীর ইতিহাসে এরকম অবস্থার পৃথিবী কখনো সম্মুখীন হয় নাই। এটা একটা বিরল অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণ কবে হবে, আল্লাহ পাক কবে করবে জানি না। তবে এই অবস্থা চলতে যতদিন চলবে ততদিন তোমাদের এই অবস্থায় ক্লাস করতে হবে এবং আমাদেরও অনলাইন ক্লাস নিতে হবে। অনলাইন ক্লাসের সফলতা অবশ্যই কিছুটা আছে, নেগেটিভ তো আছেই। এখানে ইন্টারঅ্যাকশন হচ্ছে না, ছাত্র সামনে নাই, প্রশ্ন করে না। এখন আমাদের ওইভাবেই ক্লাসগুলি নিতে হবে, শিক্ষকদের প্ল্যান করেই ক্লাসগুলি নিতে হবে এবং সেই প্ল্যানিং থেকে যে সকল স্যাররা পড়াবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সেই বিষয়গুলি অবশ্যই তোমরা দেখবে এবং সেটা আপলোড করে এই ক্লাসগুলি তোমরা পুরোপুরিভাবে দেখবে, যাতে তোমরাও কিছু বুঝতে পারো, তোমাদের কিছু উপকার হয়, সিলেবাস সম্পর্কে কিছু জানতে পারো। আমরাও সার্থক হব তোমরা যখন ক্লাসগুলি দেখবই। তো এখন ক্লাসগুলি দেখার পর অবশ্যই তোমরা আমাদের জানাবে যে এখানে কি কি ভুল ত্রুটি আছে। যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। তারপরে আমরা কন্টিনিউ চালিয়ে যাব। প্রত্যেক দিন আমাদের অনলাইন ক্লাস হবে এবং প্রতিদিনের ক্লাসগুলোই তোমরা দেখে নেবে। এখন আমরা পর্যায়ক্রমে স্যারেরা তোমাদের টিচিং দিবে, এই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যে সকল বিষয় আছে পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে সকলেই এই ক্লাসগুলি উপভোগ করবে, দেখবে, যাতে তোমাদের উপকারে আসে। যাই হোক, আমি আর এই বিষয়ে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলের শুভকামনা করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মামুন সিটি পাবলিক উচ্চ বিদ্যালয়, সুন্টিয়া বাজার, জামালপুর। আমি তোমাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি আজকে অনলাইন ক্লাসের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস বিষয়ে তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সমাস আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু নবম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা কিছুই পড়াইতে পারি নাই, আমি মার্চ মাসের 17 তারিখ থেকে বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। সুতরাং নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ বিষয় আছে, অন্যান্য বিষয়গুলি আছে, তাদের সামনে কিছুই উপস্থাপন করা হয় নাই। আমি আজকে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমাস বিষয়ের সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। এই আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সমাসের ক্লাসটা ভালোভাবে উপলব্ধি করবে। সমাস একটি বোঝার বিষয়, এটা মুখস্থ করার বিষয় না, এটা বুঝতে হবে। না বুঝলে সমাজ সম্পর্কে কোনো ধারণা হবে না। এটা তোমাদের বাস্তব জীবনের প্রত্যেকটি জায়গায় লাগবে, উপরে ক্লাসেও লাগবে।
চাকরির ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তোমাদের এই সমাসের প্রয়োজন হবে। কাজে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সমাস ক্লাসটা তোমরা উপভোগ করবে। তা আমি প্রথমেই যাচ্ছি, আমি সুবিধার জন্য আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। আমি প্রথমেই সমাস লিখেছি, সমাস কাকে বলে। এখন তোমরা তোমাদের বই পড়বে, বই দেখবে, তারপরে আমার যে সহজ যে সংজ্ঞা সেটি আমি বলতেছি যে সমাস কাকে বলে। দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দুই বা ততোধিক পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এই সমাস কত প্রকার ও কি কি এটা জানতে হবে। সমাস 6 প্রকার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমাস 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এই 6 প্রকার সমাস, এই 6 প্রকার সমাসের বিস্তারিত আলোচনা আছে। আমরা বিস্তারিত আলোচনায় যাব। তার আগে যে বিষয়গুলি জানতে হবে, যেমন সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, উত্তরপদ বা পরপদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই বিষয়গুলি জানতে হবে সমাস বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে। সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, উত্তরপদ বা পরপদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন সমস্ত পদ বলতে কি বোঝায় এটা জানতে হবে অবশ্যই। সমস্ত পদ হলো সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলা হয়। সমাস নিষ্পন্ন পদটিকেই সমস্ত পদ বলা হয়। যেমন সমস্ত পদ হলো কাঁচা মিঠা। এখানে একটা শব্দ আমি লিখলাম কাঁচা মিঠা, কাঁচা ও মিঠা। এখন এটা হলো একটা সমস্ত পদ, এটার ব্যাস বাক্য আছে কাঁচা ও মিঠা, এটা হলো ব্যাস বাক্য। এখন এটা হলো সমস্ত পদ। আরও আছে অনেক সমস্ত পদ, যেমন ছাত্রাবাস, তারপরে স্মৃতিসৌধ, তার রাজপুত্র, তারপরে শ্বশুর বাড়ি, এই ধরনের আরও বহু সমস্ত পদ আছে। দেশ সেবা, এগুলো সমস্ত পদ। এই সমস্ত পদগুলি এটার সমাস নিষ্পন্ন হওয়ার পরে যে একটি পদ হয় সেটাই হলো সমস্ত পদ। এখন সমসমান পদ, এই সমসমান পদ কাকে বলে? সমসমান পদ হলো সমাসের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলা হয়। সমাসের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলা হয়। এখানে আছে যে কাঁচা মিঠা, এটি সমসমান পদ। তারপরে পূর্বপদ কাকে বলে? সমসমান পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, এবং উত্তরপদ বা পরপদ, পরের পদটিকে বলা হয় উত্তরপদ বা পরপদ। তারপরে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদকে বিশ্লেষণ করে বোঝানোর জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা হলো
ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই সমাসের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তোমাদের এই বিষয়গুলি জানতে হবে, তারপরে আমরা সমাসের বিস্তারিত আলোচনা যাব। আশা করি যে তোমাদের আমার লেকচার থেকে তোমরা বিষয়গুলি বুঝে নিবে এবং বইতেও আছে, দেখে নিবে, তারপর সমাসের বিস্তারিত আলোচনা হবে। এখন আজকে আমি সমাসের 6 প্রকার, সমাসের প্রথমেই দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। দ্বন্দ্ব সমাস হলো, দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন দ্বন্দ্ব সমাস আবার কয়েক প্রকারে সাধিত হয়, আমরা সময় বাঁচানোর জন্য লিখে রাখছি এখানে। প্রথমে হলো মিলনার্থক শব্দযুগে, যে সকল শব্দগুলির মধ্যে মিল আছে, যেমন মাতা পিতা, ভাই বোন, চা বিস্কুট, এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আর হলো বিরুদ্ধার্থক শব্দযুগে, যে সকল শব্দগুলির মধ্যে বিরুদ্ধ অর্থ বোঝায়, দা কুমড়া, অহিনুকুল, আকাশ পাতাল, এগুলো বিরুদ্ধার্থক দ্বন্দ্ব সমাস। আর বিপরীতার্থক শব্দ, যেগুলো বিপরীত অর্থ বোঝায়, বিপরীত অর্থ যে সকল শব্দগুলোর দ্বারা বোঝায় সেগুলো হলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক শব্দযুগে যে দ্বন্দ্ব সমাস হয় সেগুলো হলো আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, এগুলো হলো বিপরীতার্থক শব্দযুগে গঠিত দ্বন্দ্ব সমাস। তারপর অঙ্গবাচক শব্দযুগে, যে সকল শব্দ দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝায় সেগুলো হলো অঙ্গবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। এগুলো নাক কান, চোখ মুখ, বুক পিঠ, মাথা মুন্ডু, এগুলো হলো অঙ্গবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। তারপর সংখ্যাবাচক শব্দযুগে, সংখ্যা, যেগুলো সংখ্যা বোঝায় যে সকল শব্দ দ্বারা, সেগুলো হলো সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। যেমন 7, 5, 9, 6, 19, 20, এগুলো হলো সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। তারপরে সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস, সমান অর্থ বোঝায়, যেটা একই অর্থ বোঝায় সেটা হলো সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। এটা হলো হাট বাজার, মোল্লা মৌলবী, ধন দৌলত, এগুলা সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক ও সহচর শব্দযুগে প্রায় একই অর্থ বোঝায় যেগুলো দ্বারা, সেগুলো হলো প্রায় সমার্থক সহচর শব্দযুগে। যেমন কাপড় চোপড়, পোকামাকড়, ধুতি চাদর, এগুলো হলো প্রায় সমার্থক ও সহচর শব্দযুগে গঠিত দ্বন্দ্ব সমাস। দুটি সর্বনাম যুগে, সর্বনাম পদ, দুটি সর্বনাম পদ থাকলে সেটা হলো দুটি সর্বনাম যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। সেটার উদাহরণ হলো যা তা, যে সেই, যেখানে সেখানে, এগুলো হলো দুটি শব্দ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যুগে, দুটি ক্রিয়াপদ থাকলে, দুটি ক্রিয়াপদ মিলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় সেটা হলো দুটি ক্রিয়াপদ যুগে দ্বন্দ্ব সমাস। যেমন দেখাশোনা, যাওয়া আসা, ধীরে সুস্থে, এগুলো হলো দুটি ক্রিয়া যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। তারপরে দুটি ক্রিয়া বিশেষণ যুগে, ক্রিয়া বিশেষণ হলো যে বিশেষণ দ্বারা ক্রিয়াপদের অবস্থা প্রকাশ করে, সেটা হলো ক্রিয়া বিশেষণ। এখন দুটি ক্রিয়া বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো ধীরে সুস্থে, আগে পাশে, আকারে ইঙ্গিতে,
এগুলো হলো দুটি ক্রিয়া বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। তারপরে দুটি বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস, বিশেষণ যে পদ দ্বারা দুষ্গুণ অবস্থা, সংজ্ঞা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এখন এই বিশেষণ, দুটি বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো ভালো মন্দ, কম বেশি, আসল নকল। এগুলো হলো দুটি বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। তারপরে আরও আছে অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির কোনোটির বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির কোনোটির বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। এই অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেশে বিদেশে, জলে স্থলে, আকাশে বাতাসে। এগুলো হলো অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এগুলো প্রত্যেকটির মধ্যেই বিভক্তি আছে, এটা হলো অলুক দ্বন্দ্ব সমাস। তারপর হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসের মধ্যে তিন বা একাধিক শব্দ যুগে গঠিত যে দ্বন্দ্ব সমাস সেটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস হাত পা, নাক মুখ চোখ, সাহেব বিবি গুলাম, এটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। কাজে আজকে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করলাম সেটার মধ্যে সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি, সমাসের কি কি বিষয়গুলি জানতে হবে, তারপরে দ্বন্দ্ব সমাস কত প্রকার কি কি, এই দ্বন্দ্ব সমাসগুলি কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে আমি আলোচনা করলাম। তা আশা করি তোমরা বাড়িতে বই দেখে এই বিষয়গুলি আরও পরিষ্কার ধারণা নিবে। তে এগুলোই আজকের যে আলোচনা, আমি এই পর্যন্ত আলোচনা শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা এই আলোচনা থেকে সামান্য হলেও কিছু উপকৃত হবে। তো আমি সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে আজকের আমি ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।